ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা ক্লাস 7 এর ম্যাথ বইয়ের অনুশীলনী 1.2 এর লাস্টের যে দুইটা ম্যাথ সেই দুইটা ম্যাথ সমাধান করব। এই দুইটা ম্যাথ হচ্ছে 23 নাম্বার এবং 24 নাম্বার। এটা হচ্ছে অনুশীলনী 1.2 এর একদম লাস্টের দুইটা ম্যাথ। তো আজকের ভিডিওতে আমরা এই দুইটা ম্যাথই আপনাদেরকে খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো প্রথম যে ম্যাথটা আগে আমরা দেখি যে 384 এবং এখানে আছে 2187 দুটি সংখ্যা। তো এই দুইটি সংখ্যা দেওয়া আছে আর এখানে হচ্ছে আমাকে এই ক খ গ এই তিনটা হচ্ছে কোশ্চেন, এই তিনটা কোশ্চেনের অ্যান্সার বের করতে বলতো। তো প্রথম যে কোশ্চেনটা, এই ম্যাথগুলো একটু বুঝে বুঝে যদি করেন, আপনি একটা ম্যাথ যদি ভালোভাবে বুঝেন সিমিলার নিয়মের বাকি ম্যাথগুলো পারবেন। তো এখানে দুটো একটু ভিন্ন টাইপের ম্যাথ আছে। তো এই দুইটা ম্যাথ যদি আপনি সঠিকভাবে বুঝতে পারেন, তো এই টাইপের যে আরও যে অতিরিক্ত যে কোশ্চেন যেগুলো আপনাদের পরীক্ষায় আসে, তো এই দুটা কোশ্চেন যদি ভালোভাবে বুঝেন তাহলে কিন্তু এগুলো আপনাদের পানির মতো সহজে আপনার করে ফেলতে পারবেন। তো একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন, তাহলে আশা করি বুঝতে পারবেন। তো এখানে সংখ্যা আছে দুইটা, এটা হচ্ছে প্রথম সংখ্যা, এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যা, মানে দুটি সংখ্যা। তো এখন এই ক নম্বর যে কোশ্চেন, ক নম্বর কোশ্চেন কি বলছে যে প্রথম সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা কিনা তা উৎপাদকের সাহায্যে যাচাই করতে বলছে। মানে এই যে প্রথম সংখ্যা বলতে কোনটা বোঝাবে, তাহলে 384। এখন 384 এই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা কিনা সেটা আপনাকে যাচাই করতে বলছে। তো এখানে দুই নম্বরটা মানে বলতে পারে যে দ্বিতীয় সংখ্যাটি পূর্ণবর্গ কিনা, সেটাও কিন্তু কোশ্চেন আসতে পারে। যাই হোক, তো এখানে প্রথম সংখ্যা বলছে, তার মানে আমাকে 384 আপনার পূর্ণবর্গ সংখ্যা কিনা সেটা উৎপাদকের সাহায্যে যাচাই করব। তো এখন কিভাবে যাচাই করব, দেখেন আমরা যে লসাগু বের করা আমরা জানি যে কিভাবে বের করতে হয়। যে এটা হচ্ছে ক নম্বর, এখানে 384কে আমরা লসাগু এইভাবে লসাগু বের করব। যে এটাও আবার বের করার নিয়ম আছে। 384 যদি ধরেন জোড় সংখ্যা হয়, লাস্টের এই এককের অঙ্কটা যদি জোড় সংখ্যা হয়, তখন আমি এটাকে 2 দিয়ে ট্রাই করবো যে 2 দিয়ে ভাগ যায় কিনা। তো জোড়া সংখ্যা হলে অবশ্যই 2 দিয়ে যাবে। আর 2 দিয়ে যদি এটার ভিতরে ভাগ না করা যায় এই সংখ্যাটাকে, তখন আমরা 3 দিয়ে ট্রাই করব। আর 3 দিয়েও যদি না যায়, তখন আমরা 4 দিয়ে ট্রাই করব। কি 4 দিয়ে ট্রাই করা কিন্তু যাবে না, কারণ 2 দিয়ে যেহেতু এটাকে যদি কোনো সংখ্যাতে ভাগ না করা যায়, সেটা কিন্তু 4 দিয়েও ভাগ করা যাবে না। তখন আমরা 2 এর পরে 3, 3 এর পরে যদি না যায়, ডিরেক্ট 5 দিয়ে ট্রাই করব। আবার 6 ট্রাই করব না। তার মানে যদি 2 কোনো সংখ্যার ভিতরে না যায়, তাহলে সেই সংখ্যার ভিতরে 4, 6, 8 যত জোড় সংখ্যা আছে কোনোটা দিয়েই সেটাকে আমরা ট্রাই করব না। তার মানে বিজোড় সংখ্যাগুলো দিয়ে পরে আমরা ট্রাই করব। আবার 3 দিয়ে যদি না যায়, 6 দিয়ে ট্রাই হবে না, আবার 9 দিয়েও আমরা ট্রাই করে লাভ নাই। তো এইভাবে করে আপনাকে দেখতে হবে। তো প্রথমে আমি যেহেতু এটা জোড় সংখ্যা, তো অবশ্যই 2 দিয়ে যাবে। তো 2 দিয়ে আমি এটাকে ভাগ করলাম, 192 হলো। তো 192 এটাও কিন্তু জোড় সংখ্যা, তার মানে 2 দিয়ে ভাগ করলাম 96, 96কে 2 দিয়ে ভাগ করলাম 48, 48কে 2 দিয়ে ভাগ করলাম 24, 24কে 2 দিয়ে ভাগ করলাম 12, 12কে 2 দিয়ে ভাগ করলে 6, 6কে 2 দিয়ে ভাগ করি 3। তো এর নিচে তো আর কোনো সংখ্যা নাই। তো এখন এই 384 এটা উৎপাদকের সাহায্যে বা লসাগু যদি বের করি, এইভাবে এই যে বাম পাশে যে সংখ্যাগুলো পাচ্ছি এইগুলার গুণফলই কিন্তু 384। তার মানে 384 এর উৎপাদক হবে কি, এই বাম পাশের যে সংখ্যাগুলো সবগুলো আমি লিখলাম, তারপরে 2, 3 এইভাবে লিখলাম। তো এখন এইখানে দেখেন জোড়া জোড়া সংখ্যা আছে কয়টা, যে এটা আছে জোড়া, এক জোড়া, এটা আছে এক জোড়া, এটাও আছে এক জোড়া। এখন পরে কিন্তু জোড়া নাই, তার মানে এইখানে এই যে লাস্টের যে 2 আর 3, এই এখানে 2 এবং 3 জোড়াবিহীন। এই যে লাস্টের যে 2 আর এই 3 হচ্ছে জোড়াবিহীন। তো সুতরাং এই 384 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। যদি এমন হতো যে এই প্রত্যেকটা সংখ্যায় জোড়া মিল থাকতো, প্রত্যেকটা সংখ্যায় জোড়া যদি মিল থাকতো, যদি এখানে আরেকটা 2 থাকতো বা এখানে আরেকটা 3 থাকতো, তখন কিন্তু এটা পূর্ণবর্গ সংখ্যা হতো। তো এইভাবে করে আমাকে এইভাবে যাচাই করতে হবে যে এই সংখ্যাটা পূর্ণবর্গ কিনা। তার মানে ক নম্বরের যে অ্যান্সার, আমার এই যে 384 বা প্রথম সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা কিনা উৎপাদকের সাহায্যে যাচাই করো, তার মানে আমার ক নম্বরটা কিন্তু হয়ে গেল, যাচাই করা হয়ে গেল। এটা হচ্ছে ক নম্বরের অ্যান্সার। তো এখন হচ্ছে আমাকে খ নম্বরটা দেখতে হবে। খ নম্বর কোশ্চেনে কি বলছে যে দ্বিতীয় সংখ্যাটা যদি পূর্ণবর্গ না হয়, দ্বিতীয় সংখ্যাটা বলতে কোনটা, 2187, যদি পূর্ণবর্গ সংখ্যা না হয়, তবে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে এটি পূর্ণবর্গ সংখ্যা হবে, সেটা একটা কোশ্চেন। আবার পূর্ণবর্গ সংখ্যাটি কত সেটাও বের করতে হবে। এখন যদি কোনো সংখ্যাকে এরকম ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করে আমার যাচাই করতে হয় বা পূর্ণ সংখ্যা বের করতে হয়, তখন কিন্তু আমাকে এই সেম এই যে এই উৎপাদকের নিয়ম বা লসাগু, এইভাবে করেই কিন্তু আমার সেই সংখ্যাটার বের করতে হয়, গুণ এবং ভাগ যদি বলে। তো এখন এখানে যেহেতু বলছে যে কোনো ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে, তার মানে আমাকে এই উৎপাদকের নিয়মে বা এইভাবে করে লসাগু বের করে নিতে হবে। তো এই যে 2187, এখন দেখেন লাস্টের যে ডিজিট 7,
এটা কিন্তু বিজোড় সংখ্যা, তার মানে এখানে 2 দিয়ে কিন্তু আমাকে ট্রাই করলে হবে না, আমি 3 দিয়ে ট্রাই করব। তো 3 দিয়ে যদি 2187কে ভাগ করি 729 হয়, তো 729 এখানেও কিন্তু লাস্টের অঙ্কটা হচ্ছে বিজোড়, তার মানে এখানেও আমি 3 দিয়ে ট্রাই করবো এবং সেটা হয় 243। তো যদি 3 দিয়ে না হতো তখন কিন্তু আমরা এই 5 দিয়ে ট্রাই করতাম বা 7 দিয়ে ট্রাই করতাম, এইভাবে ট্রাই করতাম আর কি। তো পরে আবার এই 243 এটাকে যদি 3 দিয়ে ভাগ করি 81 হয়, 81কে 3 দিয়ে ভাগ করলে 27, 27কে 3 দিয়ে ভাগ করলে 9, 9কে 3 দিয়ে ভাগ করলে 3। এখন তার মানে 2187 এটা ইকুয়াল কিন্তু আমি যে বাম পাশের যে সংখ্যাগুলো পাইছি এগুলো আমি লিখলাম 3 গুণ 3 গুণ 3, এখানে টোটাল হচ্ছে 1 2 3 4 5 6 7টা 3 আছে, 7টা 3 লিখলাম। তো এখন এখানেও যদি আমরা জোড়া মিলাই, এই 3 আর এই 3 দেখেন জোড়া মিলে, এই 3 এই 3 জোড়া, এই 3 এই 3 জোড়া, এখন বিজোড় থাকতেছে এই একটা 3। তো সংখ্যাটিকে মানে সুতরাং এই যে 2187 এই সংখ্যাটিকে 3 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। 3 দ্বারা গুণ করলে কেন হবে, এখানে যদি আমি আরেকটা 3 দিতাম তখন কিন্তু এটা জোড়া মিলে যেত, আর জোড়া মিললেই কিন্তু সেই সংখ্যাটা হয় পূর্ণবর্গ। তার মানে সংখ্যাটিকে 3 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো আমাকে কোশ্চেনে দেখেন এখানে বলে দিছে যে কত দ্বারা গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে এবং সেই পূর্ণবর্গ সংখ্যাটিও বের করতে বলছে। তার মানে আমি এটাকে যদি আবার 3 দিয়ে ফাইনালি গুণ করি তখন আমার পূর্ণবর্গ সংখ্যাটা পাবো। তো সুতরাং এখানে লিখবো, সুতরাং পূর্ণবর্গ সংখ্যা ইকুয়াল হচ্ছে এই 2187 ইন্টু 3, এই 6561, এটাই হচ্ছে আমার অ্যান্সার। এই খ নম্বরে এটাই হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা, আর এই 384 এটা পূর্ণবর্গ সংখ্যা না। তো এখানে যে দুইটা সংখ্যা, এটাও আমি যাচাই করলাম যে এটা পূর্ণবর্গ সংখ্যা নয়, আবার এটা যাচাই করলাম এটা পূর্ণবর্গ সংখ্যা নয়, এবং এটাকে 3 দিয়ে গুণ করলে সেটা পূর্ণবর্গ হয়, এবং গুণ করে আমি দেখলাম সেই সংখ্যাটাও বের করলাম, সেটা পেলাম 6561, যে 6561। তার মানে ক আর খ অংশ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। এখন গ অংশ আমাকে বের করতে হবে যে দ্বিতীয় সংখ্যাটির সাথে কত যোগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এই পূর্ণবর্গ সংখ্যা বের করার ক্ষেত্রে একটা আছে যে যোগ বিয়োগ, আর একটা হচ্ছে গুণ ভাগ। তো গুণ ভাগ যদি বলে তখন আমরা যে এইভাবে করে উৎপাদকের মতো করে বা লসাগু বের করে আমরা উৎপাদক এই মানগুলো দিয়ে আমরা সেটা জোড়া যদি মিলে কিনা সেইভাবে কিন্তু আমরা পূর্ণবর্গ সংখ্যা চেক করব বা বের করব। আর যদি যোগ বিয়োগ বলে সেই ক্ষেত্রে আমাকে ভাগের নিয়মে করতে হবে, এটাকে গুণের নিয়মও বলা হয় আর এটা গুণনীয়কের নিয়ম। আর এই ভাগের নিয়মে যদি আমাকে যোগ বিয়োগ বলে তখন ভাগের নিয়মে করতে হবে। তো এখন এই গ নম্বরে কিন্তু বলছে যে দ্বিতীয় সংখ্যাটির সাথে কত যোগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এটা আমাকে ভাগের নিয়মে করতে হবে। তো ভাগের নিয়মে করার জন্য এখন দ্বিতীয় সংখ্যা বলতে কত 2187, সেটাকে ভাগের নিয়মে করব। তো ভাগ করার ক্ষেত্রে আমাকে এই যে জোড়া জোড়ার উপরে দাগ দিতে হবে, 21 একটা জোড়া, 87 একটা জোড়া। তো এখন প্রথমে এই 21 কার বর্গ হয়, দেখেন 4-এর বর্গ করলে হয় 16, 5-এর বর্গ করলে হয় 25, মানে 21-এর চেয়ে বড় হয়ে যায়। তাও সেটা নেওয়া যাবে না, কারণ 4 নিলাম, 4 4 16। এখন এই 6 আছে কত হলে 21 হবে, 11 হবে 5 হলে, আর হাতে আছে 1, 1 আর 1 2, 2 2 মিলে গেল। তার মানে 16 আছে কত হলে 21 হবে, 5 হলে। আর এই যে 87 এই জোড়াটা এখানে নিয়ে আসলাম, আর এখানে 4-এর ডবল এখানে লিখলাম 8, এই যে এইটা আমি ফাঁকা রাখলাম, প্রথমে ফাঁকা রাখবো আর কি। তো এখন এই 587 এটাকে আমি এই 8-এর পরে কোন সংখ্যাটা লিখলে, কোন অঙ্কটা লিখলে এটাকে আবার সেই অঙ্ক দিয়ে গুণ করলে এইটা 587 বা তার কাছাকাছি হবে, এটা হয় হচ্ছে আপনার 6। তো আপনারা দেখবেন যে আমি 1 দিয়ে যদি গুণ করি তাহলে 81 আর 81 হয়, 2 দিয়ে গুণ করলে হয় 182, 164 হয়। এইভাবে করে 6 দিয়ে যদি গুণ করি তো এই 587-র কাছাকাছি হয়, 516 হয়। তো এখানে 6 লিখলাম, এখানেও 6 লিখলাম, দেন এই 86-কে এই 6 দিয়ে গুণ করে পেলাম কত, 516। তো এখানে যোগ বিয়োগ করলে আমরা পেলাম হচ্ছে 71। তার মানে 2187 এটা একটা পূর্ণবর্গ সংখ্যা নয়। এখন আমাকে এর সাথে কত যোগ করলে এই সংখ্যাটা পূর্ণবর্গ হবে সেটা আমাকে বের করার নিয়ম আমরা আগেই কিন্তু এই টাইপের ম্যাথ করছি, তারপরে আবার একটু প্র্যাকটিস করাই দিচ্ছি আপনাদেরকে যে 2187 একটা পূর্ণবর্গ নয়। এটা কিভাবে বুঝলাম, যেহেতু ভাগফল আছে, যদি ভাগফল থাকে তখন ধরে নিতে হবে এটা পূর্ণবর্গ নয়। তো একবারে লিখে দিলাম যে সুতরাং 2187 সংখ্যাটি পূর্ণবর্গ নয়। 2187 এর সাথে তাহলে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে, কিন্তু কত যোগ করতে হবে সেটা আমরা জানি না। তো সেটাই লিখলাম যে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে, এবং তখন বর্গমূল হবে এইখানে যে বর্গমূলটা পাইছি যে 46, এই 46-এর সাথে 1 যোগ করতে হবে। তো এবং বর্গমূল হবে 46 যোগ 1, তার মানে 47। এখন 47-এর বর্গ হবে কত, 47 গুণ 47, আর এই 47 আর 47 গুণ করলে হয় 2209। তো সুতরাং এই যে এখানে যে বলে আসছি যে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে পূর্ণবর্গ হবে, তো কত যোগ করলে
সেটা হবে এই যে 47-এর যে বর্গ পেলাম সেটা মাইনাস হচ্ছে এই যে 2187 মূল যে সংখ্যাটা। তো 2209 মাইনাস হচ্ছে 2187, তার মানে হচ্ছে 22। তার মানে আমরা যদি 2187-র সাথে যদি 22 যোগ করি তখন কিন্তু আমরা এই সংখ্যাটা পাবো এবং সেটা হচ্ছে একটা পূর্ণ বর্গ সংখ্যা। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এভাবেই কিন্তু এই টাইপের ম্যাথগুলো করতে হবে। এই ম্যাথগুলো করার জন্য আপনাকে বেসিক কিছু জিনিস মনে রাখতে হবে। যদি আপনার পূর্ণবর্গ সংখ্যা চেক করার প্রয়োজন হয় বা যাচাই করার প্রয়োজন হয়, দুইভাবে করতে পারি। একটা হচ্ছে গুণনীয়কের সাহায্যে আর একটা হচ্ছে ভাগের সাহায্যে। তো গুণনীয়কের সাহায্যে মানে হচ্ছে উৎপাদকও বলা হয় এটাকে, বা লসাগু আকার, উৎপাদক বা লসাগু আকার আমরা বের করব। তো সেইখানে যদি বিজোড় হয় সংখ্যাগুলো তখন সেটা হবে পূর্ণবর্গ হবে না। আর যদি জোর মিলে যায় জোড়া জোড়া তখন কিন্তু সেটা পূর্ণবর্গ। আর ভাগের সাহায্যে যদি ভাগশেষ কিছু না থাকে তখন সেটা হচ্ছে পূর্ণবর্গ। আর যদি এই টাইপের কিছু ভাগ শেষ থাকে তখন কিন্তু সেটা পূর্ণবর্গ হবে না। তো আশা করি এটা বুঝতে পারছেন। তো এখন আমরা এই 2 নম্বর যে ম্যাথ সেটা যাব, যে একটি শূন্য দলকে 6, 7, 8 সারিতে সাজানো যায়। মানে যে কোনো একটা সংখ্যা, ধরেন 100, 200 বা এরকম একটা সংখ্যা বা কোয়ান্টিটি, সেটাকে আমরা 6 সারিতেও সাজাইতে পারবো, 8 সারিতেও সাজাইতে পারবো, 7 সারিতেও সাজাইতে পারবো, কিন্তু বর্গাকারে সাজানো যায় না। বর্গাকার মানে প্রত্যেকটা লাইনে সমান সংখ্যক দিয়ে আমরা সাজাইতে পারবো না। তো এখন সেই ক্ষেত্রে আমাকে ক, খ, গ এই 3টা মান বের করতে হবে। তো এখানে ক অংশ বলছে কি 8-এর গুণনীয়কগুলো কি। 8 মানে যে এখানে যে 3টা সংখ্যা ছিল এই 3টার যে কোনো একটা বলতে পারে। এখানে ধরেন 8 বলছে, 7ও বলতে পারে, 6 বলতে পারে। তা 8-এর গুণনীয়কগুলো কি বের করতে বলছে। তো এখন গুণনীয়ক বের করার নিয়ম হচ্ছে, এখানে যে ক নম্বর গুণনীয়ক বের করার নিয়ম হচ্ছে, যে সংখ্যাটার গুণনীয়ক বের করব প্রথমে এই 1 দিয়ে যদি আমরা সেই সংখ্যাটা গুণ করি তখন মূল সংখ্যাটা পাবো অবশ্যই। তার মানে 1 আর যে সংখ্যার গুণনীয়ক বের করব সেটা হচ্ছে অবশ্যই গুণনীয়কগুলোর ভিতরে থাকবে। তো যেমন 8-এর গুণনীয়ক হবে এই 8 গুণ 1, তার মানে এই দুইটা অঙ্ক কিন্তু 8-এর গুণনীয়ক। আবার এই 2 গুণ 4 যদি করি, মানে 4 দুগুণে কিন্তু আবার 8 হয়। এর বাইরে আর কোনো সংখ্যা কিন্তু 8-এর গুণনীয়ক হয় না। তার মানে এখানে গুণনীয়কগুলো হবে 1, 2, 4, 8, মানে সিরিয়ালি আমি সাজালাম। মানে 8কে আমরা এই 8-এর গুণনীয়ক 1 হয়, 2 হয়, 4 হয়, 8 হয়। তার মানে এটাই হচ্ছে অ্যান্সার। তো সেমভাবে যদি 6-এরটা বের করতে বলে, এই 6 যদি বলে, তো 6 কল আমরা কি লিখতে পারি, 6 কল আমরা লিখতে পারি যে 1 গুণ 6, এটা আমরা লিখতে পারি। আবার 2 গুণ হচ্ছে 3, এটাও কিন্তু আমরা লিখতে পারি। তার মানে ফাইনালি এটার গুণনীয়ক হবে কত, 1 গুণ হচ্ছে 2 গুণ হচ্ছে 3 গুণ 6। এটা হচ্ছে 6-এর গুণনীয়ক যদি চাইতো আর কি, এটা বলে নাই। তারপরও সেমভাবে আর কি, এই যে 8 যেভাবে বের করলাম এটাও কিন্তু সেমভাবে বের করতে হবে। তো এইভাবে যে কোনো সংখ্যারই যদি আপনাকে গুণনীয়ক বের করতে বলে এইভাবেই বের করতে হবে। তো এটা হচ্ছে এই ক নম্বরের অ্যান্সার। তো খ নম্বরে কি বলছে, যে শূন্য সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে শূন্য সংখ্যাকে বর্গাকারে সাজানো যাবে। মানে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে এই বর্গাকারে সাজানো যাবে। তো গুণ করা মানে হচ্ছে এটা উৎপাদকের সাহায্যে করতে হবে। তো সেটা করার আগে আমার লসাগুটা আগে বের করে নিতে হবে। তো এখন এই যে লিখবো যে শূন্য দলকে 7, এটা কিন্তু দেওয়া আছে, শূন্য দলকে 6, 7 এবং 8 সারিতে সাজানো যায়, যেটা আমার কোশ্চেনের ভিতরেই দেওয়া আছে। সুতরাং ওই শূন্য সংখ্যা 6, 7, 8 দ্বারা বিভাজ্য হবে। যেহেতু এই 6 লাইনেও সাজানো যায়, 8 লাইনে বা 7 লাইনেও সাজানো যায়, তার মানে যে সংখ্যাটা আমরা পাবো শূন্য সংখ্যা সেটা অবশ্যই এগুলা দিয়ে বিভাজ্য হবে। তো এরূপ ক্ষুদ্রতম সংখ্যা এই 6, 7, 8 এটার লসাগুর সমান হবে। তার মানে এখানে যতগুলো সংখ্যা থাকবে, তো যদি আমরা ওই সারিগুলোতে যদি সাজাইতে পারি তাহলে ওই মোট সংখ্যা হবে ওই সংখ্যাগুলার উৎপাদক করে যে লসাগু পাবো সেই লসাগুর মানটা। তার মানে আমরা এখানে এই যে 6, 7, 8 এটা লসাগু করবো। 2 দিয়ে যদি ভাগ করি 6-কে 3, 7-এর ভিতরে যায় না, 8-এর ভিতরে যায় 4। এখন দেখেন এখানে 2 আছে আর এখানে 3, 7, 4। তো এই 4টা হচ্ছে 2-এর গুণনীয়ক। তো এখন এই কারণে মানে 4-এর গুণনীয়ক হচ্ছে 2, মানে 2 দিয়ে 4কে ভাগ করা যায়, এই কারণে 2 দিয়ে আবার এখানে ভাগ করব। যেহেতু আমার জোড়া মিলানোর একটা বিষয় আছে, তো এখানে 2 দিয়ে আবার এটাকে আমরা লসাগু করব। তখন এই 3-এর ভিতরে যায় না, 7-এর ভিতরে যায় না, এই 4-এর ভিতরে 2 যায় কয়বার, 2বার, এটা লিখলাম। তো সুতরাং 6, 7, 8-এর লসাগু হবে কত, এই যে এই সংখ্যাগুলো কিন্তু। তার মানে এই যে 2 আছে 3টা, আমি সিরিয়ালি লিখছি যে 2 গুণ 2 গুণ 3 গুণ 7 গুণ 2, এই সংখ্যাগুলো আর কি। তো এখন দেখেন এই প্রথমটা কিন্তু জোড়া মিলছে, বাকি দেখেন এই 3, এই 7 আর এই 2, এটার কিন্তু কোনো জোড়া নাই। আর এটা ইকুয়াল গুণ করলে আমরা পাবো হচ্ছে কত, 168। এই যে এটা পাবো 168। তো সুতরাং 168 ইকুয়াল কিন্তু এটা আমরা লিখতেই পারি।
তো এখন এখানে এই তিনটা হচ্ছে জোড়াবিহীন। তো এখন এখানে 2 3 7 ইকুয়াল কত হয় 42। তো সুতরাং এই 42 দ্বারা গুণ করলে শূন্য সংখ্যাকে বর্গাকারে সাজানো যাবে। যদি মনে করেন এখানে আরেকটা 2 থাকতো, আরেকটা 3 থাকতো, আরও একটা 7 থাকতো, তাহলে কিন্তু এই যে সংখ্যাটা পেতাম সেটা কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা হতো। তো এখন আমাকে খ নম্বরে বলছে কি শূন্য সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। তো পূর্ণবর্গ হওয়ার জন্য এখানে জোড়া মিলাইতে হবে। তো তার মানে এখানে যেগুলা বিজোড় আছে ওই বিজোড়গুলাকে যদি জোড়া মিলাইতে চাই, তো সেম বিজোড়ের গুণফল দিয়ে যদি আমরা ওই সংখ্যাটাকে গুণ করি, তখন কিন্তু আমরা একটা পূর্ণবর্গ সংখ্যা পাবো। তো এই কারণে আমরা এখানে যে বিজোড়গুলো আছে সেগুলো গুণ করে পাইলাম 42। সুতরাং 42 দ্বারা গুণ করলে শূন্য সংখ্যাকে বর্গাকারে সাজানো যাবে। এটা হচ্ছে আপনার খ নম্বরের অ্যান্সার। এখন গ নম্বরে যেটা বলছে সেটা হচ্ছে ওই দলে কমপক্ষে কতজন সৈন্য যোগ করলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে। এটা কিন্তু এই যে আগেরটার মতো, যে দ্বিতীয় সংখ্যাটির সাথে কত যোগ করলে একটি পূর্ণবর্গ হবে, আর এখানে বলছে ওই দলে কমপক্ষে কতজন যোগ দিলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে। এখানেও কিন্তু যোগের কথাটা আছে এবং পূর্ণবর্গ আছে, এখানেও যোগ এবং পূর্ণবর্গ আছে বা বর্গাকারে আছে। তো একইভাবে বের করতে হবে। তো এখন আমরা টোটাল যে শূন্য সংখ্যা সেটা পাইছি কত, সেটা পাইছি হচ্ছে 168। তার মানে 168 যেহেতু আমার যোগের কথা আছে, এটাকে আমরা ভাগের সাহায্যে আমরা বের করব আর কি, পূর্ণবর্গ কিনা সেটা বের করব। তো এখন ভাগ মানে এখানে তিনটা যেহেতু অঙ্ক আছে জোড়া মিলাবো, বাম দিক থেকে এক জোড়া, এই এক যেহেতু সিঙ্গেল এটার উপরে একটা টান দিলাম। তো এখন ভাগের সাহায্যে একের ভিতরে আমরা একের বর্গই কিন্তু এক, তার মানে এখানে এক লিখবো, এখানেও এক অক্ষে এক লিখলাম। তো এক মিলে গেল, আমরা এই জোড়াটা এখানে নামাই নিলাম 68। আর এখানে একের ডাবল লিখবো কত 2, আর এখানে যদি এক লিখি তো 21 হয়, এখানে 2 লিখলে হয় 22কে যদি 2 দিয়ে গুণ করি 44 হয়। আবার 3 যদি দিতাম 23 হতো, এখানে ধরেন 3 যদি দিতাম তাহলে 2 এর পরে 3 লিখলে 23, আবার 3 দিয়ে গুণ করলে হতো কত, এই 3 3কে 9, 3 2 6 মানে 69 হয়ে যেত, যেটা 68 চেয়ে বড়। তার মানে আমরা কিন্তু 3 লিখতে পারবো না, আমরা লিখবো কত 2 লিখবো, 22 হবো। তো আরেকটা 2 এখানে লিখলাম 44 হলো, এখানে ভাগশেষ থাকলো কত 24। তো যেহেতু ভাগশেষ আছে তার মানে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা নয়। তো সুতরাং 168 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। সংখ্যাটির সাথে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। এটা কিন্তু একদম গদবাঁধা লেখা, এটা একই লেখা প্রত্যেকটার ক্ষেত্রে। যখনই আমরা ভাগের নিয়মে দেখব যে পূর্ণবর্গ নয়, তখনই কিন্তু এই কথাটাই আমরা লিখবো যে সংখ্যাটি পূর্ণবর্গ নয় এবং সংখ্যাটির সাথে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে এবং বর্গমূল হবে এইখানে যে মানটা পাবো তার সাথে এক যোগ করব। বর্গমূল হবে এই 12, এই 12 মানে এইটা যোগ হচ্ছে 1 মানে 13। এখন 13 এর বর্গ কত হবে, 13 এর বর্গ হবে 13 গুণ 13 169। সুতরাং এই কোন সংখ্যাটি যোগ করলে পূর্ণবর্গ হবে, সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে এই যে বর্গ করে 13 বর্গ করে যে সংখ্যাটা পেলাম সেটা মাইনাস হচ্ছে মূল যে সংখ্যা 168। তার মানে 169 মাইনাস 168, এটা আসে কত 1। তো এটাই কিন্তু অ্যান্সার, মানে আমরা 168-র সাথে যদি 1 যোগ করি তখন কিন্তু সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো আশা করি এই ম্যাথটাও বুঝতে পারছেন। তো আজকের ভিডিওর মাধ্যমে এই অনুশীলনী 1.2-তে আমার যতগুলো ম্যাথ ছিল, এই দেখেন যে অনুশীলনী 1.2 এর যতগুলো ম্যাথ ছিল আমি কিন্তু এই 24টা ম্যাথই প্রত্যেকটা ম্যাথ আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে বা ভিডিওতে দেখার পরে যদি আপনারা উপকৃত হন তাহলে ভিডিওতে লাইক দিবেন বা কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন, আর বন্ধুদের সাথেও বা আপনাদের সহপাঠীদের সাথেও শেয়ার করবেন। আর আমি ধারাবাহিকভাবে এইভাবে করেই এই পুরা বইয়ের সলিউশন দিব বা অতিরিক্ত যেগুলো আপনাদের ওই এমসিকিউ টাইপের যে কোশ্চেন আছে সেগুলোও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। তো আমার চ্যানেলের সাথে থাকলে আশা করি আপনাদের এই সাবজেক্টে আশা করি ভালো করতে পারবেন বা আমি আপনাদেরকে বোঝানোর সর্বোচ্চ চেষ্টা করব। যদি আপনারা সময় দেন আর কি, তাহলে আমি আশা করি যে আপনারা ভালো করতে পারবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।